কাগজ জানাচ্ছি খতরগঞ্জ থেকে পড়তে সাথে আছে আমি শামীম জাহেদ। জিএসপি ফিরে পেতে কর্মপরিকল্পনার অনেক অংশই বাংলাদেশ সরকার এখনও বাস্তবায়ন করতে পারেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটির বাণিজ্য বিষয়ক সংস্থা ইউএসটিআর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আজ আমরা আলোচনা করব জিএসপি সুবিধা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি জনাব এম হুমায়ুন কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে যে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ব্যাপারে কথা হচ্ছিল। সাম্প্রতিক গত সপ্তাহে ইউএসটিআর জানিয়েছে যে বাংলাদেশের উন্নতি করেছে এক্ষেত্রে, কিন্তু এখনো প্রভূত উন্নতি সাধন হয়নি, মানুষকে আরও কিছু করতে হবে। এর ফলে আমরা একটা ধাপ পিছিয়ে গেলাম বলতে পারি। আমরা যদি আবার নতুন করে রিভিউ হবে, আবার নতুন করতে হবে। এখন আমাদের আসলে আবার কদিন অপেক্ষা করতে হবে, নতুন রিভিউ কবে হবে, প্রক্রিয়াটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। এটা বছরে দুবার রিভিউ হয়। আচ্ছা, তো কাজেই আমরা এই স্লটটা মিস করলাম, মানে নেক্সট স্লট ধরেন এপ্রিল, আবার গিয়ে অক্টোবর নভেম্বরের দিকে আরেকটা রিভিউ, নভেম্বর ডিসেম্বর দিকে একটা রিভিউ তারা করে। এখন যেটা বিষয় হচ্ছে, আপনি আপনার বক্তব্যের শুরুতে বলেছিলেন যে আমরা পিছিয়ে গেছি। আমি ঠিক ওইভাবে দেখছি না, কারণ এই ইউএসটিআর থেকে যে স্টেটমেন্টটা এসছে সেখানে কিন্তু এটা কিন্তু আমি মিশ্র একটা স্টেটমেন্ট বা বক্তব্য বলে মনে করছি। যেমন ধরুন, তারা কিন্তু স্বীকার করেছে যে বাংলাদেশ যে অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করছে সেক্ষেত্রে অনেকাংশেই অগ্রগতি করেছে, অনেক ক্ষেত্রেই অগ্রগতি করেছে। আরও কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে অগ্রগতি করতে হবে। এবং সেই ক্ষেত্রে ধরেন এখানে আমাদের দিক থেকে আমরা এটা যত দ্রুত এই জিএসপি ফেরত পাওয়া দরকার তত দ্রুত এটা ফেরত পেতে চাচ্ছি। যখন জিএসপিটা স্থগিত করা হয়েছিল তখন তো কোনো ডেডলাইন ছিল না যে এতদিনের মধ্যে তারা যে রোড ম্যাপটা দিয়েছিল বা যে শর্তগুলো দিয়েছিল সেটা পূরণের কোনো ডেডলাইন আসলে ছিল না। সে অর্থে আপনি ঠিকই বলেছেন। তবে তারা বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তারা এটা ফেরত দিতে চায় এবং সেই ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের সাহায্য তারা চায়। আচ্ছা, এখন আমরা এই ইউএসটিআর এই প্রতিবেদনের পর, স্টেটমেন্টের পর আমরা দেখেছি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে এটা গ্রহণযোগ্য নয়। ইউএসটিআর এর যে বক্তব্যটা ইটস নট ফ্যাক্ট বেসড বলা হচ্ছে। আপনার কি মনে হয় আসলে? এখানে মাননীয় মন্ত্রী মহোদয় তার মতামত দিয়েছেন, কিন্তু এখানে আমার ধারণা যে আমরা যেটা সাধারণত বলি যে গ্লাসটা অর্ধেক হাফ ফুল কি হাফ কি বলা যায় ব্ল্যাঙ্ক। এখন এই জায়গাটা আমরা কিভাবে দেখছি সেই জিনিসটা বোধহয় তফাৎটা আমার পরিলক্ষিত হচ্ছে। যেমন ইউএসটিআর এর দিক থেকে তারা যেটা বলার চেষ্টা করেছে, আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ কাজ শুরু করেছে, অগ্রগতিও হয়েছে, আরও কিছু কাজ করতে হবে। অর্থাৎ অর্ধেকটা পুরো আছে আর বাকি অর্ধেকটা খালি আছে। আচ্ছা, এখন আমাদের দিক থেকে আমরা মনে করছি যে যেটুকু পুরো আছে সেটুকুর ভিত্তিতে তারা তার সিদ্ধান্ত নিলেই পারে। আমরা তো একটা দিকে যাচ্ছি। আচ্ছা, তো সেই জায়গাতে আমাদের হয়তো মাননীয় মন্ত্রী মহোদয় যে হতাশার কথাটা বলেছেন সেটা তার দিক থেকে এসছে। কাজে আমরা চাই বাংলাদেশ নিশ্চয়ই যত দ্রুত এটা পুনরুদ্ধার করতে চাই, সেটা আমরা নিশ্চয়ই চাচ্ছি। এটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে নাকি এটা পুরোপুরি অর্থনৈতিক বিষয় বা একটা বাণিজ্য বিষয়? কারণ এর আগে বিভিন্ন সময় আমাদের দেশের মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব বলেছেন যে এটার পিছনে আসলে রাজনীতি রয়েছে। আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, আপনি একজন কূটনীতিক, আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? এটাতে রাজনীতি আছে এবং নাই, দুটোই সত্য। আচ্ছা, আছে বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে রাজনীতি তার সাথে এর খানিকটা সংশ্লিষ্টতা আছে। যেমন ধরুন যে AFL-CIO যে সংগঠনটি বাংলাদেশের বিরুদ্ধে এই পিটিশনটা করেছিল, তাদের কিন্তু তারা ডেমোক্রেটিক পার্টি, যুক্তরাষ্ট্রের এখনকার যে শাসক দল, তাদের সাথে তাদের একটা বড় সংশ্লিষ্টতা আছে। আচ্ছা, এবং কংগ্রেসে এখন ধরুন প্রেসিডেন্ট ওবামার নির্বাচন, কংগ্রেস যারা সদস্য নির্বাচিত হন, বিশেষ করে যারা ডেমোক্রেটিক পার্টি থেকে হন, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা, তাদেরকে রাজনৈতিক সমর্থন দেয়া ইত্যাদি বিষয়গুলোতে এই AFL-CIOর যোগাযোগ আছে। সেদিক থেকে এটা সত্যি। কিন্তু আমি যদি বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জিএসপি সম্পর্কটাকে দেখি, সেখানে কিন্তু আমি মনে করি রাজনীতির চাইতে অর্থনৈতিক বিষয়টাই প্রধান। যেমন 2007 সালে যখন এই বিষয়টা নিয়ে পিটিশন দাখিল করে, সেখানে কিন্তু শ্রম অধিকার, শ্রমিকদের নিরাপত্তা,
শ্রমিকদের সাথে সরকারের নীতিগত অবস্থান, এই বিষয়গুলো প্রধান বিষয় হিসাবে এসছিল। আচ্ছা, এবং পরবর্তীতে যে জায়গাটায় গিয়ে আমরা এই জিএসপি স্থগিতকরণে পড়লাম, সেখানে আমার ধারণা যে দুটো বিষয় কাজ করেছে। একটি বিষয় হচ্ছে আমরা বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। আমাদের ধারণা ছিল যে একটু আমরা কিছু কাজ করলে হয়তো হবে, এবং শেষ পর্যন্ত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কঠোর সিদ্ধান্তে যাবে না, এটা একটা বিষয়। আর আরেকটা যেটা হয় যে আমরা বিশ্বাসযোগ্যভাবে আমাদের অবস্থানটাকে তাদের কাছে তুলে ধরতে পারিনি। এবং এখানে এখনো যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে, যে বিষয়টাকে আমরা যথেষ্ট পরিমাণে অ্যাড্রেস করছি না, সেটা হচ্ছে যে আমরা যা বলছি এবং বাস্তব অবস্থায় যা আছে তার মধ্যে সামঞ্জস্য আছে কি না। এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদেরকে আরেকটু সজাগ হওয়া দরকার। কারণ আমরা যে দাবিটা করছি, সেই দাবিটা বাস্তব অবস্থাকে প্রতিফলন করে কিনা। কারণ এটা মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন, এবং শুধু ইউএসটিআর নয়, কিন্তু এখানে এফএলসিআইও আছে, মার্কিন কংগ্রেসের লোকজনের সাথে সংশ্লিষ্ট আছেন। কাজেই এই ব্যবস্থাটায় যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা অর্জনের বিষয় আছে, এবং সেখানে আমি মনে করি আমরা তথ্যভিত্তিক হওয়াটাই সবচেয়ে আমাদের জন্য সমুচিত কাজ। অনেকগুলো শর্তের মধ্যে বলা হয়েছিল বাংলাদেশের জন্য যে এখানে পরিদর্শক নিয়োগ করতে হবে সরকার পক্ষ থেকে, এবং আমরা জানি সেই সরকারের পরিদর্শক এখনো আসলে নিয়োগ পুরোপুরি হয়নি, কিছু নিয়োগ হয়েছে, কিছু ট্রেনিং চলছে। তো এখন সরকারের দিক থেকে কি আসলে কি থাকা উচিত, তার একটা রোড ম্যাপ প্রকাশ করা উচিত কিনা, যাতে আমরা বলতে পারবো যে যুক্তরাষ্ট্র এটা চেয়েছিল, শর্ত দিয়েছিল, আমরা এতটুকু করতে পারছি। সেদিকে আসলে কি আমরা আগাচ্ছি? সরকার বা আমরা যদি প্রাইভেট সেক্টরের কথাও বলি, তারাও কি, যারা উদ্যোক্তা আছেন, তারাও কি একসাথে আসলে এই উদ্যোগ নিচ্ছে? আপনি যেটা বলেছেন এটা খুবই যুক্তিসঙ্গত বিষয় মনে করি, যে এই ধরনের বিষয়ে যে অ্যাকশন প্ল্যানটা আছে, সেই অ্যাকশন প্ল্যানের কি তাদের বক্তব্য ছিল, আমরা এখন কোথায় আছি, কোথায় যাব, এই ধরনের একটা যদি ম্যাট্রিক্স আমরা তাদের সামনে হাজির করতে পারি, নিশ্চিতভাবে সেটা আমাদের বক্তব্যকে শক্তিশালী করবে। এবং সেটা যদি সরকারিভাবে করা হয়, সরকার, বিজেএমইএ, শ্রমিক সংগঠন আসছে আলোচনার সাথে বিকৃত হবে, এক একজন এক জায়গাতে কথা বলছেন, কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম নাই যেখান থেকে আসলে কথা এই বিষয়গুলো উল্লেখ করা যায় এবং বিষয়টা আসলে অ্যাড্রেস করার মতো। আমি আপনার সাথে পুরোপুরি একমত, এবং সেটা খুবই আমার মনে হয় যে উত্তম একটা কাজ হবে যদি সেটা করা যায়, এক ধরনের ম্যাট্রিক্স করে, যে আমরা এই বক্তব্য ইউএসটিআর এর অ্যাকশন প্ল্যানে ছিল, আমরা এই পর্যন্ত এখানে এসেছি, আমরা এই সময়ের মধ্যে ওখানে যেতে চাই। এই ধরনের বক্তব্য যদি থাকে, আমার ধারণা এটা আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। আমি আপনার আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, সাম্প্রতিক সময়ে গত সপ্তাহেই বাংলাদেশের ইপিজেডের জন্য একটা নতুন আইন সরকার করেছে, এবং সেখানে বলা হচ্ছে যে ট্রেড ইউনিয়নকে উৎসাহিত করবে, এবং এটাও জিএসপি বাংলাদেশের একটা শর্তের অন্যরকম শর্ত, যে শ্রমিকদের যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের সুযোগ থাকছে। তো এরপরেও এই আইনটা নিয়েও অনেকেই কথা বলছে। আজকে আমি একটা পত্রিকা দেখেছি যেখানে শ্রমিক নেতারা বলছেন যে এই আইনের ফলে পুরোপুরি লেবার ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আসলে আপনার কি মনে হয় এটা? হ্যাঁ, আপনি যেটা বলেছেন, এই আইনটার যেটুকু খবরাখবর আমরা পত্রপত্রিকায় পেয়েছি, তাতে মনে হচ্ছে যে এটা ইউনিয়ন করার অধিকার দিচ্ছে না, কিন্তু তাদেরকে সংগঠন করার অধিকার দিচ্ছে। এক ধরনের, যেটা আমরা কি বলা যায়, ইপিজেড গুলোতে আগে দুই এক জায়গায় ওয়ার্কার ফোরাম, রাইট, ওই রকম কিছু একটা দেবে। এবং যেটা বলা হচ্ছে যে শ্রমিকদের বক্তব্য, কালেকটিভ বার্গেনিং এর ক্ষেত্রে তাদের বক্তব্য প্রকাশের সুযোগ তৈরি করা হচ্ছে। এবং এটা ঠিক যে এটা এ দিয়ে পুরোপুরি ইউনিয়ন ফরমেশনের অধিকার হয়তো আসবে না, কিন্তু এটা একটা অগ্রগতি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে ইপিজেড গুলোতে আমরা কাজ করি, সেখানে ইপিজেডে যারা ইনভেস্ট করেছেন, বিনিয়োগ করেছেন, তারা একটা প্রেমিসের ভিত্তিতে এসেছিলেন। কাজে আমরা কিন্তু সেই জায়গাতে এমন কোনো অবস্থা সৃষ্টি করা ঠিক হবে না যেটা ওই যে ধারণা নিয়ে তারা আসছিলেন, সেই ধারণার সাথে বাস্তবতাটা খুব বেশি অমিল হয়ে যায়। কবির, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, হলো একটি বিরতিতে যাবার। ফিরছি শিগগিরই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি জিএসপি সুবিধা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি এম হুমায়ুন কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছি আজকে বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাবার ব্যাপারে যুক্তরাষ্ট্রে। আমরা ঠিক বিরুদ্ধে যাবার আগে কথা বলছিলাম ইপিজেডের সাম্প্রতিক যে নতুন আইনটা হয়েছে, যেখানে শ্রমিক অধিকারে কিছুটা সুবিধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে, কিন্তু হয়তো পুরোপুরি না। যেখানে শ্রমিক নেতারা বলছেন যেটা ঠিক হয়নি, পুরোপুরি হয়নি। কিন্তু এই পুরোপুরি নয়, আমরা কি আসলে একবারে কি যেতে পারতাম না? আমরা একবারে কি সেখানে শ্রমিক অধিকার দিতে পারতাম কিনা? কারণ আপনি একই সাথে বলছেন যে একটা প্রেমিসেসের ভিত্তিতে যেসব ইনভেস্টর সেখানে এসেছিল তাদের সাথে আসলে কথা বলা দরকার। বাট আমরা সেই কাজটাকে আসলে আমরা করতে পেরেছি কিনা বা করেছি কিনা? আপনি যেটা বললেন, আইনটা ক্যাবিনেট আইনটা অনুমোদন করেছে, এটা যাবে পার্লামেন্টে, পাশ হবে। তবে যেটা আইনের যে খসড়া যেটুকু আমরা বাইরে প্রকাশ হয়েছে বা যেটুকু আমরা বুঝতে পারছি, তাতে শ্রমিকদের অধিকার দেওয়া হবে কালেকটিভ বার্গেনিং এ পার্টিসিপেট করার জন্য। এখন যে কথাটা হচ্ছে, এখানে আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমরা একবারে ট্রেড ইউনিয়ন গড়ায় যেতে পারতাম কিনা, এখানে বাস্তবতাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, যে হ্যাঁ, অ্যাসপিরেশন ওয়াইজ আমরা ওখানে যেতে পারা উচিত ছিল, রাইট। কিন্তু এখানে আপনি বললেন, আমি একটু আগে বলেছিলাম, যেটা হচ্ছে যে ইপিজেডগুলোতে যারা ইনভেস্ট করে তারা কিন্তু একটা ধারণা নিয়ে এসছে যে এখানে শ্রমিক আন্দোলন হবে না, একটা বিশেষ ধরনের পরিবেশ পাওয়া যাবে বিনিয়োগের জন্য, সেই ভিত্তিতে কিন্তু তারা এসছে। এখন যারা এখানে বিনিয়োগ করেছে তারাও তো সেই, এখন আমরা যে এই ট্রেড ইউনিয়নের কথা বলছি বা শ্রমিকদের অধিকারের কথা বলছি, তার সাথে এই যারা বিনিয়োগকারী তাদের প্রত্যাশার কি অবস্থা হয়েছে, এই জায়গাটা কিন্তু আমার ধারণা কাজের অনেক কাজ করতে হবে। কারণ যদি একজন বিদেশি বিনিয়োগকারী মনে করেন যে তার বিনিয়োগ নিরাপদ থাকছে না, সেক্ষেত্রে সে কিন্তু বিনিয়োগ উইথড্র করে চলে যাবে অন্য জায়গায়। কাজে আমার বাংলাদেশের স্বার্থে কিন্তু তাকে আমার এখানে রাখা দরকার, এবং তাকেও রাখা দরকার। আমার শ্রমিক যারা আছে তাদেরও সত্যিকার অর্থে তাদের যে স্বার্থ সেটাও সংরক্ষিত হওয়া দরকার। এবং সেক্ষেত্রে আমার ধারণা যে বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করলেই হবে না, এই আইনের সাথে সাথে এই আইনটাকে প্রয়োগের জন্য যত বেশি পরিমাণে আলাপ আলোচনা যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে এই আইনটার প্রয়োগের অবস্থাটা তৈরি। এক্স্যাক্টলি। যখন কোনো আমরা আইন করি, আসলে আমরা কখনো হয়তো নিশ্চয়ই একটা স্টেক হোল্ডারের সাথে আলোচনা হয়, কিন্তু এই জিনিসটা আর একটু ভিজিবল হয়, তো সকলের এই মতামতগুলো আসলে একসাথে নেওয়া উচিত, এবং সেটা হলেই আইন প্রণয়নের ক্ষেত্রে আর বাস্তবায়নের ক্ষেত্রে আর বাধাটা আসলে হয় না। আমি আপনার সাথে আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছি যে এই জিএসপি, যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরে পেতে যদি দেরি হয়, আরও দেরি হয়, এর কোনো নেতিবাচক দিক আছে কিনা আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে আছে আমার মনে হয়। প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই জিএসপির আওতায় ধরেন 2012 সালে $36 মিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করেছিলাম। হ্যাঁ, এবছর গিয়ে দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট অনেক ফল করেছে, কারণ যেহেতু এখন আগে যেটা বিনা শুল্কে যেত জিএসপির আওতায়, সেটা এখন শুল্কে যাচ্ছে। কাজে সেক্ষেত্রে আমাদের পণ্যটা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে দামি পণ্য হিসাবে বিবেচিত হচ্ছে, সেক্ষেত্রে এর একটা নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের রফতানির উপরে। এটা হচ্ছে আমাদের জন্য সাক্ষাৎভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে জিএসপি সুবিধার একটা ভাবমূর্তিগত দিকও আছে। আমি সেটাই জানতে চাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আমরা যে ব্যবসা বাণিজ্য করি, সেখানে বাংলাদেশে জিএসপি প্রত্যারিত হয়েছে, এই ধারণাটা কিন্তু বাণিজ্যিক মহলে, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য মহলে যারা বাংলাদেশে বিনিয়োগ করেন, যারা বাংলাদেশ থেকে আমদানি করেন, তাদের সবার মধ্যেই কিন্তু আমাদের দেশ সম্পর্কে একটা মিশ্র ধারণা তৈরি করেছে, এবং সেই ধারণাটা কিন্তু আমাদের জন্য আমরা মনে করি না খুব ইতিবাচক। কারণ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন শুধু রফতানি করছি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু কিছু আমদানি হয়, কিন্তু বিনিয়োগের দিকটা কিন্তু আমাদের জন্য একটা বড় বিষয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বিনিয়োগের একটা বড় সুযোগ আমাদের আছে। কাজেই বিনিয়োগকারী বাংলাদেশের দিকে যখন দেখবে, তখন সে দেখবে তাদের ওখানে বাংলাদেশের অবস্থাটা বা চেহারাটা কি, এবং সেখানে যদি দেখা যায় যে ইউএসটিআর সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত বাংলাদেশের জন্য জিএসপি পুনর্বহাল হচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য একটা ভাবমূর্তিগত সংকট আমাদের তৈরি হয়। তৃতীয় যে বিষয়টা থাকছে সেটাও ভাবমূর্তিগত, কিন্তু সেটা লং টার্ম এফেক্ট।
সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইউরোপ থেকেও জিএসপি সুবিধা এবং সেখানে পাই শুল্কমুক্ত এবং সুবিধা পাচ্ছি, সেখানে আমাদের জিএসপি সুবিধাটা অনেক বেশি বড়। অর্থাৎ আমাদের যে আরএমজি রেডিমেড গার্মেন্টস যেটা আমরা এক্সপোর্ট করি Right. তার 100% কিন্তু ইউরোপিয়ান জিএসপির আওতায় যায়। Right. যদি লম্বা সময়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা জিএসপি সুবিধাটা না উদ্ধার করতে পারি তাহলে কিন্তু আমার ধারণা যে এক পর্যায়ে গিয়ে ইউরোপিয়ানদের কাছেও এর এক ধরনের নেতিবাচক বার্তা দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে হবেই, সেটা আমি মনে করছি না, আমরা সেটা আশা এবং করি না না। হোক সেটা আমি সেটা আমি চাই, চাই, হ্যাঁ। কিন্তু সেটা একটা থাকলো। অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলেই বাংলাদেশের শিল্প সম্পর্ক, শিল্পে নিরাপত্তা, শ্রম অধিকার, এই বিষয়গুলো কিন্তু এক ধরনের একটা নেতিবাচক জায়গায় অবস্থান করবে, যেটা আমরা চাই না। দ্রুত আমরা এই নেতিবাচক অবস্থা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশের যে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে Right. সেদিকে আমাদের কাজ করা দরকার। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা আমাদেরকে যে রোডম্যাপ দেওয়া হচ্ছে, যেসব শর্ত দেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই আমরা করতে হবে, না হলে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর থেকে আবার এই নেতিবাচক স্টেটমেন্ট আসবে। এর পাশাপাশি রাজনীতি সম্পর্কও নাই, আপনি বলছেন আবার আছেও। সেক্ষেত্রে আসলে কূটনৈতিকভাবে আমাদেরকে কতটা তৎপর হওয়া উচিত বা কোন দিকে বেশি নজর দেওয়া উচিত, কারণ কাজের পাশাপাশি জিনিসটাকে তুলে ধরতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। সেই জায়গাটা কি আপনার মনে হয় যে আমরা যথেষ্ট কাজ করছি বা পিছিয়ে আছি? এখানে কূটনীতির প্রধান বাহন বা প্রধান নিয়ামক যেটা হবে সেটা হচ্ছে যে বাস্তব ক্ষেত্রে আমরা কতটা অগ্রগতি করতে পারলাম। Absolutely. এবং আমি নিজের অভিজ্ঞতায় যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই জিএসপি নিয়ে বাংলাদেশের এবং বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতার সমস্যায় আমরা কিন্তু ভুগছি বরাবর। কাজেই আমি মনে করি যে এখানে কূটনৈতিক প্রয়াসের চাইতে বাস্তব অবস্থায় কাজে আমরা কতটা উন্নতি করতে পারলাম সেটা প্রধান নিয়ামক হবে, এবং যখন আমরা সেটা করতে পারবো তখন আমরা জোরালোভাবে কূটনীতিক কার্যক্রম নিশ্চয়ই পরিচালনা করতে হবে। এবং সেখানে আমি এখানে এই উপলক্ষে একটু বলে রাখতে চাই ছোট করে, বাংলাদেশে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কেন্দ্রীভূত। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা ডিফিউজ, আমরা যেটা ছড়ানো ছেটানো বলবো, ডাইভার্সিফাইড বলতে পারি, Right, বাংলাদেশে diversified. একটা জায়গা থেকে সিদ্ধান্ত Right. আসে, এই তো। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রে আপনাকে এই বিষয়ে কূটনীতি করতে হলে কূটনীতির ধরনটাও কিন্তু আমাদের অনেক বেশি ডাইভার্সিফাইড হতে হবে, অনেক বেশি সৃজনশীল হতে হবে, এবং বাংলাদেশের বক্তব্যটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য বা তাদের বোধগম্য ভাবেই কিন্তু তাদের কাছে উপস্থাপন করতে হবে। জনাব হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পের জন্য আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনার সাথে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো এই বিষয়ে। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।